সুপ্রভাত। আজ গুয়াহাটি পরবাসের আমার চতুর্থ তথা শেষ দিন। আম, এখন সকাল 9:30 মতো বাজে। আমি রেডি আজকের দিনের জন্য। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলুন তাহলে ব্রেকফাস্ট টেবিলে আবার দেখা হচ্ছে। আমি ঘরে বাইরে যেখানেই থাকি না কেন আমার খাদ্যাভ্যাসের প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে। আমি সাধারণত আমার অভ্যেসের বাইরে গিয়ে কিছু খাই না। এই যেমন সকালে আজকের ব্রেকফাস্টে আমি প্রথমে নিলাম কিছু ফল, দুটো ইডলি, একটু সাম্বার। তারপরে খেলাম দুটো টোস্ট, একটা অমলেট, 1 কাপ চা। ব্যাস। রোজ এতদিন ধরে এই গত 3 দিন ধরে যা খেয়ে এসছে, আজকেও তার ব্যতিক্রম ঘটলো না। আজকে কাজকর্মের চাপ, বেলা 3টের মধ্যে মোটামুটি শেষ করে ফেলেছিলাম। 4টের সময় আমরা ভাবলাম যে এসেছি যখন, তখন একটু মা কামাখ্যাকে দর্শন করে যাই। সেই মতো হোটেল থেকে বেরিয়ে পড়লাম একটা র্যাপিডো 4 হুইলার বুক করে। আর হোটেল থেকে বেরোনোর রাস্তাটা তো আপনারা আগেই দেখেছেন। এই বিধ্বস্ত রাস্তার ওপর দিয়ে গিয়ে তারপরে মেন রাস্তায় পৌঁছতে হবে। আর একটা জিনিস ভেবে খারাপ লাগছে যে আগে এই জায়গাটা এরকম ছিল না, কিন্তু কী আর করা যাবে, সরকার বাহাদুরের যা মর্জি সেই মতো তো কাজ করতেই হবে সবাইকে। চলে এলাম মূল রাস্তায়। মূল রাস্তা দিয়ে এখন আমরা চলেছি মা কামাখ্যা দর্শনের উদ্দেশ্যে, মা কামাখ্যার মন্দিরে, অর্থাৎ নীলাচল পর্বতে। আপনারা তো সবাই জানেন যে এই মন্দিরটি নীলাচল পাহাড়ের ওপরে, এবং পাহাড়ে উঠতে হয় মন্দির তথা মাকে দর্শন করতে গেলে। তো চলুন যাওয়া যাক। গুয়াহাটি শহরে যতই ফ্লাইওভার হোক না কেন, যতই রাস্তা সম্প্রসারণের চেষ্টা করা হোক না কেন, এখানকার যে যানজট সেটা কিন্তু লেগেই আছে। সেটার কোনো সুরাহা আমি তো দেখতে পেলাম না। কারণ এই অঞ্চলের একটা অদ্ভুত ভৌগোলিক পরিস্থিতি। তার কারণ, পরিস্থিতি বলছে এই কারণেই, কারণ গুয়াহাটি শহরের মধ্যে ছোট বড় প্রচুর পাহাড় রয়েছে, এবং সেই পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করাও একটা দুরূহ কাজ। তবুও এবার দেখলাম যে সেই রকম গতি না বাড়লেও যানবাহনের গতি কিছুটা হলেও অন্তত বেড়েছে। রাস্তাঘাট কিছুটা চওড়া করা গেছে, প্রচুর ফ্লাইওভার তৈরি হয়েছে। আর দূরে ওই যে পাহাড়ের ওপর আমাদের জাতীয় পতাকা উঠতে দেখছেন, ওখানে গান্ধী পার্ক আছে। ভবিষ্যতে কোনো দিনও যদি গুয়াহাটিতে আসি তাহলে আমার এই জায়গাটাতে যাওয়ার একটা ইচ্ছে রইল। গুয়াহাটিতে এখন শহরের মধ্যে ঘুরে বেড়ানোরও প্রচুর জায়গা আছে। আগেও যদিও ছিল, তবুও এখন সেই সব জায়গায় যাতায়াতের বেশ কিছুটা সুরাহা হয়ে গেছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি। আর সামনেই তো অম্বুবাচী যাত্রা, গুয়াহাটি তথা আসামের অন্যতম একটা প্রধান উৎসব। এই যে দেখুন, বলছিলাম না গুয়াহাটি শহরে মাঝে মাঝে পাহাড়ের টিলা রয়েছে, সেরকমই একটি পাহাড়ের টিলার পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। এর উল্টো দিকে আমাদের যেতে হবে। এর উল্টো দিকেই হচ্ছে নীলাচল পাহাড়ে ওঠার রাস্তা। আর এখন এই যে রাস্তার দুপাশে যত লোকজন দেখতে পাচ্ছেন, অম্বুবাচী যাত্রার জন্য তাদের অস্থায়ী শিবির এখানে তৈরি করা হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে প্রশাসনও তৎপর হয়ে উঠেছে যাতে এই অম্বুবাচী যাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। সরকার থেকে প্রচুর ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনও দেখলাম বিশেষভাবে সক্রিয়। আমরা চলে এসেছি পাহাড়ের কাছাকাছি। একবার আমরা মূল পাহাড়ের উদ্দেশ্যে যাব। ওই যে দেখা যাচ্ছে মায়ের তোরণ, মন্দিরের তোরণ। তো চলুন যাওয়া যাক। অম্বুবাচী যাত্রা যতদিন চলবে ততদিন কিন্তু এই পাহাড়ে কোনো গাড়ি উঠতে পারবে না। সবাইকে, অর্থাৎ যেসব পুণ্যার্থীরা মন্দিরে যেতে চাইবেন, মন্দির যদিও তখন বন্ধ থাকে, তবুও অসংখ্য পুণ্যার্থী মন্দিরে গিয়ে ভিড় করেন, এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম তান্ত্রিক ক্রিয়াকলাপও এই জায়গাটাতে হয় বলে আমি শুনেছি। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসীরা এখানে আসেন, তান্ত্রিকরা এখানে আসেন, এবং বিভিন্ন রকম তান্ত্রিক ক্রিয়াকলাপ হয়, এবং সেই সঙ্গে সঙ্গে প্রচুর ভক্তের সমাগম হয় সেই সময় এখানে বিশাল একটি মেলা বসে। সেই জন্য জায়গায় জায়গায় তাদের জন্য অস্থায়ী মণ্ডপ তৈরি হচ্ছে। আর যেসব পুণ্যার্থীরা পাহাড়ে উঠবেন তাদের পাহাড়ে পায়ে হেঁটেই উঠতে হবে। সেই জন্য বিভিন্ন জায়গায় দেখলাম অস্থায়ী জলসত্র তৈরি হচ্ছে, বা তাদের বিনামূল্যে খাবার দাবার বা চিকিৎসার বা ফার্স্ট এডের যেসব সুযোগ সুবিধে পাওয়া প্রয়োজন সেই সব সুযোগ সুবিধে দেওয়ার জন্য অস্থায়ী ছাউনি তৈরি হচ্ছে। পাহাড়ের ওপরে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, যেখানে
বিভিন্ন রকমের খাবার দাবারও পাওয়া যায়, তবে অম্বুবাচী যাত্রার সময় সেই সব হোটেল খোলা থাকবে কি না আমি জানি না। তবে প্রশাসনেরও বিভিন্ন অফিস রয়েছে এখানে। এই দেখুন পাশে পাশে বিভিন্ন রকম অস্থায়ী স্টল তৈরি হচ্ছে, এবং এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন উঠে চলেছি, সেই রাস্তাটার মধ্যে দিয়ে কিন্তু কোনো গাড়ি চলাচল তখন করবে না। সেই জন্য এখানে এইসব অস্থায়ী স্টলগুলো তৈরি হচ্ছে যাতে পুণ্যার্থীরা খুব সহজেই নিরাপদে নির্বিঘ্নে মন্দিরে যেতে পারেন। আমি আগে কোনোদিনও অম্বুবাচী যাত্রার আগে মন্দিরে আসিনি, এই প্রথম আমার এখানে আসা। যদিও কামাখ্যা মন্দিরে আমি যতবার গুয়াহাটিতে এসেছি ততবারই আসার চেষ্টা করেছি। একবার আমরা ছুটি কাটাতেও এসেছিলাম, সেই সময়ও পরিবারের সবাইকে নিয়ে এসেছিলাম। তো এই মন্দির চত্বরটা কিন্তু মোটামুটি খুবই সুন্দর। যদিও সবাই মূলত কামাখ্যা মন্দিরেই যান, কিন্তু এই মন্দিরে দশমহাবিদ্যার প্রতিটি মহাবিদ্যার কিন্তু মন্দির রয়েছে, এবং আপনারা যদি পুরো পাহাড়টা একবার ঘুরে দেখতে চান সেটাও আপনারা ঘুরে দেখতে পারেন। তবে সেটা ঘুরতে কিন্তু প্রচুর সময় লাগে, অর্থাৎ আপনার পুরোটা দিনই হয়তো চলে যাবে পুরো মন্দিরগুলোকে দর্শন করার জন্য। একদম শুরুতে পড়ে গণেশ মন্দির, তারপরে মা কামাখ্যার মন্দির, তারা দেবীর মন্দির। আমরা এইবার দুটো মন্দিরে গেছিলাম, কিন্তু বাদবাকি মন্দিরগুলিতে ইচ্ছে করলে যেতে পারতাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। মন্দিরে ওঠার রাস্তাটা এখন যথেষ্ট ভালো হয়ে গেছে, একদম পিচ বাঁধানো রাস্তা, কোথাও কোনো এবড়ো বা ওই জাতীয় কিছু নেই। যদিও জানি না যে কামাখ্যা মন্দিরের এই বিশেষ উৎসবের জন্যই এই রাস্তাটা সারানো হয়েছে কিনা, কিন্তু এর আগে আমি একবার এসেছিলাম, গতবারই যখন এসেছিলাম আজ থেকে বছরখানেক আগে, সেই সময় এই রাস্তাটার অবস্থা এতটা ভালো ছিল না। আর যেহেতু এখন এখানে বর্ষা নেমে গেছে, সেই জন্য চারপাশটা ভীষণ রকম সবুজ, আর এই সবুজ মোড়া রাস্তার দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল। ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আর এই দেখুন কত অস্থায়ী বাঁশের ব্যারিকেড করা হয়েছে, সেই সঙ্গে করা হচ্ছে পুণ্যার্থীদের বিশ্রাম নেওয়ার জায়গা। বিভিন্ন সমাজসেবী সংস্থা বা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এখানে অনেক রকম সুযোগ সুবিধা দেওয়া হয়, সেগুলো আস্তে আস্তে হয়তো চালু হয়ে যাবে কিছু দিনের মধ্যেই। আর এখানে দেখুন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে দোকানিরা তাদের পসরা সাজিয়েছেন। বেশিরভাগই দেখলাম ওই আপনার রুদ্রাক্ষের মালা, কস্তুরী মৃগ এইসব বিক্রি করছেন। কস্তুরী মৃগ আমি প্রথম বিক্রি হতে দেখলাম খোলা বাজারে। আমি জানি না এগুলো আসল না নকল, সে যাই হোক, সে বিতর্কে গিয়ে কোনো লাভ নেই, কারণ এগুলো প্রশাসনের চোখের সামনেই বিক্রি হচ্ছে। ওই দেখুন যেগুলো ওই গোল গোল মতন রাখা আছে সেগুলোই বলছে এরা কস্তুরী মৃগ। এবারে আর কি করা যাবে, এখন যদি এইসব হতেই থাকে তো কিছু তো আর করার নেই। তাহলে চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। যেহেতু এখন অম্বুবাচী যাত্রাটা শুরু হবে, অম্বুবাচী যাত্রা শুরু হবে মোস্ট প্রবলি আগামী সোমবার থেকে, সেই জন্য এখনই মন্দিরে কিন্তু জনসমাগম শুরু হয়ে গেছে। বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তেরাও আসা আরম্ভ করেছেন, এবং অনেক অস্থায়ী দোকানপত্রও বসেছে। আর প্রচুর লোক এখন এসছেন মন্দিরে, তারা মন্দিরে পুজো দিচ্ছেন, মাকে দর্শন করছেন। আর এখানে থাকার জন্যও দেখলাম বিশেষ ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ অম্বুবাচী যাত্রার সময় যারা মন্দির চত্বরেই থাকবেন তারাও যাতে নির্বিঘ্নে থাকতে পারেন সেই ব্যবস্থাও করা হচ্ছে। আর এই হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার মূল প্রবেশ পথ। এত বেলা হয়ে গেছে, এখন প্রায় 5:30 বাজে, তখনও প্রচুর লোকের ভিড় ছিল। আমরা যাই হোক মন্দিরে প্রবেশ করলাম। আর এখানে এই যে ছাগগুলোকে দেখতে পাচ্ছেন, বা যেগুলোকে পাঠা বলে, সেগুলো কিন্তু মায়ের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। অনেকেই এখানে বলি দেন না, তারা পশু পক্ষী যা আছে, যেমন ম্যাক্সিমামই হচ্ছে পাঠা আর পায়রা, তো সেগুলো তারা মায়ের উদ্দেশ্যে সমর্পণ করে তারা এখানেই মন্দির চত্বরে ছেড়ে দেন। এবং সবচেয়ে আশ্চর্যের যে ব্যাপার সেটা হচ্ছে যে আমি শুনেছি যে এই পশুগুলো কিন্তু কখনো এই মন্দির চত্বর ছেড়ে বাইরে কোথাও যায় না, তারা আমৃত্যু এই মন্দির চত্বরের মধ্যেই থাকে। আর এই যে কাছে ঘেরা জায়গাটা দেখছেন, এর মধ্যে দিয়ে মায়ের মূল মন্দিরে প্রবেশ করার লাইন, ওই যে এখানে পুণ্যার্থীরা লাইনে দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু 501 টাকার বিশেষ টিকিটের লাইন। এই লাইনটাও দেখলাম যথেষ্ট বড়। আর ওই সামনে যে চালাঘরটি রয়েছে সেইখানে সবাই মায়ের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করছেন।
এখানে দেখুন সবাই প্রদীপ জ্বালাচ্ছেন মায়ের উদ্দেশ্যে। কামাখ্যা মন্দিরের যে রহস্যময়তা বলুন বা যে মাহাত্ম্যই বলুন, সেটা তো সর্বজনবিদিত, এখানে আর আলাদা করে বলার কিছু নেই। এই জায়গায় সবাই নিজের মনস্কামনা জানিয়ে নারকেল ফাটান। নারকেলটা যদি একবারে ফেটে যায় তাহলে আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে, এই রকমই বিশ্বাস। তো সে যাই হোক, যার যার বিশ্বাস তার তার কাছে। এই মন্দিরটি কিন্তু যথেষ্টই প্রাচীন, কত প্রাচীন সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু যথেষ্ট প্রাচীন, এবং মন্দিরের গায়ে অসংখ্য দেবী মূর্তি রয়েছে। সাধারণত এগুলোই মহাশক্তিরই বিভিন্ন রূপ এই মন্দিরের গায়ে খোদাই করা রয়েছে, এবং বলা হয় যে স্বয়ং বিশ্বকর্মা নাকি এই মন্দিরটি তৈরি করেছিলেন। যেহেতু 51টি শক্তিপীঠের মধ্যে এই শক্তিপীঠটি সবচেয়ে বেশি কি বলবো, সবচেয়ে বেশি জনপ্রিয় বা সবচেয়ে বেশি শক্তিশালী বলে মনে করা হয়, তো সেই জন্য এখানে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন, হিন্দু ধর্মাবলম্বীরা আসেন। আর এই হচ্ছে বিশ্বকর্মা দেবের মূর্তি। আর মায়ের মন্দিরের এই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে, এই মূল প্রবেশপথটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে যখন অম্বুবাচী যাত্রা চলবে সেই কদিন, তখন মায়ের মন্দির সম্পূর্ণভাবেই বন্ধ থাকবে, কেউই এই মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন না। এই দেখুন বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তেরা অলরেডি এখানে আসা আরম্ভ করে দিয়েছেন। আর এই হচ্ছে মায়ের মন্দিরের গায়ে যে ভাস্কর্যগুলো আছে সেগুলি। এগুলির ব্যাপারে ডিটেলসে আমি কিছু বলতে পারবো না, কারণ এগুলোই ব্যাপারে কিছু বলতে গেলে যথেষ্ট পড়াশুনো করতে হবে, কারণ এই যে মূর্তিগুলো এখানে রয়েছে এই প্রত্যেকটি মূর্তির একটি একটি করে মাহাত্ম্য রয়েছে। একবার আমাদের যে পুরোহিত আছেন বা যে পাণ্ডা আছেন তিনি আমাকে বলেছিলেন যে এই যে মন্দিরের যে মূর্তিগুলি রয়েছে বিশেষ বিশেষ তিথিতে কিন্তু এই মূর্তিগুলিরও পুজো করা হয়। তো দেখুন প্রত্যেকটি মূর্তির গায়ে সিঁদুর লাগানো রয়েছে, এবং অনেকেই মাথা ঠুকে এখানে নিজের মনস্কামনা মায়ের উদ্দেশ্যে জানাচ্ছেন। আমিও আপনাদের সবার জন্য সবার সুস্থতা কামনা করলাম এখানে এসে, যাতে মা আপনাদের সবাইকে ভালো রাখেন। আর এখানে দেখুন এই পায়রাগুলি কেমন নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে, কারণ এরা জানে যে এরা মায়েরই আশ্রিত। আর ওই পেছনে যে গণেশ মূর্তিটি রয়েছে তার গায়ে যদি আপনি পয়সা আটকাতে পারেন সৌভাগ্য আপনার অবধারিত। চলুন মাকে প্রার্থনা জানিয়ে বেরিয়ে গেলাম মন্দির থেকে। এইবার আমরা গেলাম তারাদেবীর মন্দিরে। এবার ফেরার পালা, এবার ফিরতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, নমস্কার।